আমার তো বারংবার ধর্ষণ করেছে। আমার স্বামীর মদতেই এই ঘটনাটা ঘটেছে। ভাসুরের ছেলে রাজীব নস্কর মারধর করতো, শারীরিক অত্যাচার করতো। আমার আতঙ্কে থাকতে হচ্ছে। আমার যখন তখন এসে হুমকি দিচ্ছে। ঔরসজাত সন্তান। মহাভারতের লড়াই ছিল ঔরসজাত সন্তান আর ক্ষেত্রজ সন্তানের লড়াই, কুরুক্ষেত্র নয়। 2024 সালে কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে ঔরসজাত সন্তানের চাহিদা মেটাতে গিয়ে ভয়াবহ জীবনযুদ্ধের সম্মুখীন হতে হয়েছে এক মাকে। বংশরক্ষার জন্য স্বামীর সন্তান চাওয়ার অদম্য ইচ্ছার ফল ভোগ করতে গিয়ে ধর্ষিত হতে হলো স্ত্রীকে। অন্তত অভিযোগ এমনটাই। স্বামীর শাস্তি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে নির্যাতিতা। আমার তো দুটো বাচ্চা ছিল, মারা গেছে, থ্যালাসেমিয়া রোগে মারা গেছে। সেই বাচ্চা মরে যাওয়ার পর থেকে আমাদের সংসারটা বেঁচে, তারপর থেকেই শুরু। ওই খালি বলতো বাচ্চা নিয়ে না নেই, বাচ্চা না হলে হচ্ছে গিয়ে সংসারে থাকতে হবে না। থ্যালাসেমিয়ায় মৃত্যু হয়েছিল নির্যাতিতার 2 সন্তানের। ঘটনাচক্রে অভিযোগকারিণী ও তাঁর স্বামী দুজনেই থ্যালাসেমিয়া বাহক। সন্তান শোক লঘু করে দিয়েছে বংশরক্ষার ইচ্ছা। বংশরক্ষার জন্য একাধিক পুরুষের সঙ্গে স্ত্রীকে সহবাস করিয়েছেন স্বামী। উঠেছে অভিযোগ। নারী নিগ্রহের ঘটনায় উত্তরপ্রদেশের নাম উঠে আসে বারবার। 2024 সালে এই ঘটনা ঘটেছে কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটার দূরে বারুইপুরে। 3 জনের পরীক্ষা করেছে, রক্ত পরীক্ষা করেছে। একটা হচ্ছে গিয়ে তাপস মণ্ডল, আমার মেজোজার বোনের বর, আর একটা হচ্ছে গিয়ে বাপি পণ্ডিত, আমার বাপের বাড়ির ওখানে, আর হচ্ছে গিয়ে সমীর সর্দার। শারীরিক আমার সম্পর্ক ওগুলো 3 জন পরীক্ষা করেছে, রক্ত পরীক্ষা করতে। কিন্তু যে ওদের কাছ থেকে বাচ্চা নয়, এমনি কোনো এ করেনি। কিন্তু আমার ভাসুরের ছেলে ওই যে আমার করেছে, রেপ করেছে। পরিবারের সাহায্য না পেয়ে মহিলা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও মহিলার অভিযোগ, পুলিশ নিষ্ক্রিয়। লঘু ধারায় মামলা স্টার্ট করা হয় প্রথমত, তারপর 164 স্টেটমেন্ট হয়, তারপরে মেডিকেল হয় এবং পরবর্তী সময় রেপের ধারা যুক্ত হয়। তারপর থেকে ওনাকে এই যে যাদের বিরুদ্ধে মামলা ভয় দেখাচ্ছেন, যা প্রেশার ক্রিয়েট করছেন যাতে মামলা তুলে নেয়, পুলিশ কিন্তু কোনোভাবে হেল্প করেন। 12 জুন এই বছরই 2024 মেন যিনি অ্যাকিউজড বাড়িতে আসেন, আরও 3 জন সমেত এসে হুমকি দিয়ে যান। এই মুহূর্তে 3 জন ব্যক্তি পালিয়ে যান, কিন্তু আশেপাশের লোকজন এবং পরিবারের লোকজন এই মেন আসামিকে ধরে ফেলেন এবং ওকে থানায় তুলে দেন। তুলে দেওয়ার পরে সবচেয়ে মর্মান্তিক ঘটনা যেটা ঘটে, একজন রেপ অ্যাকিউজডকে থানা থেকে তাকে কোর্টে না প্রোডাকশন দিয়ে থানা থেকে তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর হাইকোর্টের দ্বারস্থ হন নির্যাতিতা। বিচারপতি অমৃতা সিংহের এজলাসে শুনানি হয়। মামলাটি হাইকোর্টের অধীনে যাওয়ার পর নড়ে চড়ে বসে পুলিশ। এই কেসের প্রধান অভিযুক্তকে আবারও গ্রেফতার করা হয়। আনন্দবাজার অনলাইনের তরফে যোগাযোগ করা হয় বারুইপুরের পুলিশ সুপারের সঙ্গে। পুলিশ সুপারের বক্তব্য, অভিযোগ পেয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আনন্দবাজার অনলাইনের তরফে যখন প্রশ্ন করা হয় অভিযুক্তকে প্রথমে ছাড়া হয়েছিল কেন, তখন পুলিশ সুপার কোনো মন্তব্য করতে চাননি। থ্যালাসেমিয়া বাহক মহিলাকে ধর্ষণের ঘটনায় স্বামীর বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হয়নি, কেন তাকে হেফাজতে নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তোলে কলকাতা হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিংহর মন্তব্য, প্রথমে অভিযোগ পাওয়ার পরে পুলিশ কেন পদক্ষেপ করেনি? লিখিত অভিযোগের জন্য অপেক্ষা করছিলেন? স্বামীর বিরুদ্ধে কি পদক্ষেপ করা হয়েছে? এখনো তাকে কেন হেফাজতে নেওয়া হয়নি? কলকাতা হাইকোর্টের নির্দেশ, 12 জুন সন্ধ্যা 7টা থেকে 13 জুন রাত 9টা পর্যন্ত থানার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে। ফুটেজ সংরক্ষণ করতে হবে বারুইপুর পুলিশ সুপারের অফিসেরও। প্রশ্ন উঠছে, সন্তান ধারণের ক্ষেত্রে আজও পিতার ইচ্ছেই যেন শেষ কথা। 2024-এ এসে পিতা আজও কেন এতটা গুরুত্বপূর্ণ? পৃথিবীর যে কোনো দেশের ইতিহাসেই পিতার পরিচয় বা পিতৃত্বের পরিচয় সন্তানের ক্ষেত্রে হয়তো একটা খুব জরুরি। সেটা 2024-এ বদলেছে কিনা বা বদলেও কতখানি বদলেছে, পিতার জায়গার কোনো বিকল্প এসেছে কিনা বা পিতৃত্বের বদলে কিছু আছে কিনা, সেটা বোধহয় এখনো অবধি আমরা ধার্য করতে পারিনি। কিন্তু এই বিশেষ ঘটনাটি যেটা প্রমাণ করে, সেটা অনেকটা আমাদের পিছিয়ে নিয়ে যায় প্রায় মহাভারতের সময় বা তারও আগে কোনো পুরাণের কালে, যখন আমরা জানি যদি স্বামী নিজে সন্তান উৎপাদনে অক্ষম হয়, তখন ক্ষাত্রজ পুত্র বা স্ত্রীর শরীরকে ক্ষেত্রের মতো ব্যবহার করে
সেখানে পিতা নিজেই নিয়োগ করতেন অন্য কোনো পুরুষকে যিনি সক্ষম সন্তান উৎপাদনে, কারণ তার ক্ষেত্রে তার বংশ পরম্পরা জিয়ে রাখা অত্যন্ত জরুরি। সেখানে নিজের ঔরসজাত নয়, কিন্তু স্ত্রীর গর্ভজাত সন্তান অন্যের মাধ্যমে আসলেই যথেষ্ট ছিল। যে মানুষটি নিয়োগ করছেন নিজের সন্তান উৎপাদনের জন্যে, এ কিন্তু বাকি যারা ধর্ষণ করেই যাচ্ছেন তাদের অপরাধটা কিন্তু কোনোভাবে মুছে দেওয়া যাচ্ছে না, বা তাদের অপরাধ অনেক বড়। গার্হস্থ্য হিংসার ভয়াবহ উদাহরণ বারুইপুরের এই ঘটনা। কোভিড পরবর্তী অবস্থায় বৃহত্তর কলকাতা তথা দেশে গার্হস্থ্য হিংসার চেহারাটা ঠিক কেমন? গার্হস্থ্য হিংসা কিন্তু নানাভাবে, নানা উপায়ে, নানা প্রকারে, নানা চরিত্রে যুগের পর যুগ ধরে কিন্তু আমরা তার চেহারা দেখে আসছি। সেটার কোনো অদল বদল নেই। প্যান্ডেমিকের সময় আমরা জানি এটাকে শ্যাডো প্যান্ডেমিক বলে চিহ্নিত করা হতো। প্যান্ডেমিকের সময় যেখানে যে পুরুষ ঘর থেকে বেরিয়ে যেতেন বা যে নারী ঘর থেকে বেরিয়ে যেতেন কাজের জন্যে, তারা সেই সময় অদ্ভুতভাবে অনেক কাছাকাছি সময়, অনেক বেশি সময় নিজেদের মুখোমুখি কাটাচ্ছেন। যে সময়টা হয়তো তারা কাটাতেন না বলে হিংসা হতো না। মানে কি আশ্চর্য আয়রনি, যেখানে পৃথিবীটা আমরা মনে করি আমরা ব্যস্ত থাকি বলে, আমরা বাইরে যাই বলে আমাদের ঘরের সম্পর্কগুলো গড়ে ওঠে না। আসলে তা নয়, আসলে আমরা বাইরে থাকি বলে বোধহয় বেঁচে থাকি। আমরা মারধরের হাত থেকে, ক্রমাগত গালাগালির হাত থেকে, ক্রমাগত প্রতিদিনকার প্রাত্যহিক হিংসার হাত থেকে বাঁচতে পারি যদি আমরা ঘরের বাইরে যেতে পারি।